আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মুখলেস ডাঙ্গর হয়েছে, সে বিয়ে করতে চায় একটা ইয়াং ছেলে। তো বিভিন্নভাবে প্রথমে কিছুদিন ঠারে ঠুরে বললো, কেউ পাত্তা দেয় না, মা বাপ বিয়ে দেয় না। তারপরে শুরু করলো ভাবিকে বলা, দুলাভাইকে বলা, বিভিন্ন ধরনের রিকোয়েস্ট করা, কাজে আসে না। যখন কাজে আসে না, মুখলেস কি করলো, প্লেট ভাঙচুর করা শুরু করলো। আপনারা জানেন সে পুরনো কৌতুক, খাট কেটে দ্বিখণ্ডিত করা শুরু করলো। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অভিভাবকরা বললো, আচ্ছা যা, তোর বিয়ে দিব। সকল গার্জিয়ানরা এসে বসলেন, মামা আসলেন, খালু আসলেন, চাচা আসলেন, ফুপা আসলেন, সকলে মিলে বিয়ের নিয়ে আলাপ আলোচনা শুরু হলো। পাত্রী দেখা হলো এবং মুখলেসের বিয়ে ঠিক হয়ে গেল। মুখলেসের বিয়ে ঠিক হওয়া উপলক্ষে ব্যাপক তোড়জোড়, চিনি পান হয় একবার, পান চিনি হয় আর একবার, এই বাড়ি থেকে ওই বাড়িতে যাওয়া হয়, ওই বাড়ি থেকে এই বাড়িতে আসা হয়। মুরব্বীরা খুব সিরিয়াস ভঙ্গিতে কি কি করা হবে বিয়েতে বিভিন্ন ধরনের তালিকা করেন এবং এই তালিকা শেষ করতে করতে একসময় তারা ক্লান্ত হয়ে গেলেন। বিয়ের দিন আসলো, যৌতুকের কথা উঠলো, কি পাবে কি না। সবাই বললো, হ্যাঁ মুখলেসরে কিছু একটা দেওয়া হবে। মুখলেস খুব করুণ মুখে বলল, আমি এত কিছু করে বিয়ের কথা বলে টলে বিয়ের জায়গায় নিয়ে আসলাম, কি দেওয়া হবে যদি একটু লেখা দিতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ লেখা হবে, না লেখা হবে। এসব করতে করতে বিয়ের দিন চলে আসলো। মুখলেস রাগ করে বিয়েতে গেল না, কিন্তু এতে বিয়ের কিছুই হলো না। সবাই কাচ্চি বিরিয়ানি খেলো, বোরহানি খেলো, মামা খালু চাচা ফুপু সবাই মিলে আনন্দ ফুর্তি করতে করতে কাবিন নামায় মামা খালুরা সই করে চলে আসলেন। মুখলেসের বিয়ে মুখলেস যায়নি। প্রিয় দর্শক, আজকে যখন আমরা এই কথাটা বলছি, আমাকে বলতেই হচ্ছে যে আমার প্রিয় দল এনসিপি কে আজকে মুখলেসের মতো মনে হচ্ছে। বেচারারা অনেক কষ্ট করেছে, রাতে দিনে ঘুরে ঘুরে জুলাই সনদ চাই, জুলাই সনদ চাই, জুলাই ঘোষণাপত্র চাই, হয় তোমরা দিবা না হলে আমরা নিজেরাই করে ফেলবো, এই লিখে ফেলাইলাম, এই চ্যাট জিপিটি বলে ফেললাম, এই লাগানো বাইরে বলে ফেলাইলাম, লিখে ফেলো, কি 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 যেন শুরু হয়ে গেল চারিদিকে। যে এই জিনিস হওয়ার সাথে সাথে বোধহয় বাংলাদেশ একটা কিছু হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে, বা কি যেন সারা বিশ্ব তাকিয়ে থাকবে ডক্টর ইউনূসের সে কৌতুকের মতো আর কি। তো এই তামাশা যখন শুরু হলো এবং জুলাই ঘোষণা, জুলাই সনদ ছাড়া জাতির কোনো মুক্তি নাই, দিশা নাই, অবশেষে সেই জুলাই ঘোষণা হলো। সেদিনে এনসিপির লোকজন গাঙ্গে না তো সমুদ্রে ভেসে ভেসে হাওয়া বাতাস খেতে খেতে চলে গেলেন। আর এইবার যখন সর্বশেষ প্যারেক ঠোকা হলো জুলাই সনদ, সেই জুলাই সনদে যারাই আন্দোলন করে এটাকে নিয়ে আসলো, এই জুলাই সনদ নিয়ে অনেক কথা বললো, বাকি দেশের কারো কোনো মাথা ব্যথা ছিল না। সেই জুলাই সনদটা যখন স্বাক্ষর হলো, আমার প্রিয় এনসিপির ছোট ভাইরা সেখানে উপস্থিত ছিলেন না। দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয়। এবং সুস্পষ্টভাবে তাদেরকে যে আর খেলাতে নেওয়া হয় নাই, নেওয়া হবে না, মামা খালুরাই কাবিন নামা সই করে ফেলবেন। বউ কার ভাগ্যে যাবে সেটা আমি বলতে পারবো না, এটা হয়তো বলতে পারবেন বিএনপির শিলং সালাউদ্দিন ভাই, কারণ সেই গল্পে পড়ে আসছে, কেন তিনি বলতে পারবেন। কিন্তু আলটিমেটলি যে জিনিসটা হলো, যে কৌতুকটা আমরা জাতীয় সংসদ ভবনের সামনে মঞ্চায়িত হতে দেখলাম, বৃষ্টিতে ভিজে ভিজা কৌতুক, সেই কৌতুকের পার্ট না হওয়ার জন্য আমি এনসিপিকে প্রথমেই অভিবাদন জানাই, অভিনন্দন জানাই। তারা যা চেয়েছিলেন সেটা চাওয়াটা কতটা ভুল ছিল আমি জানি না, কিন্তু তারা সেইখানে শেষ পর্যন্ত স্টিক করেছেন। সেটা তাদের রাজনীতিতে লাভ হলো কি ক্ষতি হলো, আদৌ তাদের রাজনীতি আছে কিনা, থাকলে লাভ ক্ষতির বিষয় পরে আরেকদিন আলাপ করা যাবে, সেটা পরে বলা যাবে। বাট তারাই একমাত্র এই পুরো কৌতুকের বাইরে থাকলেন। আর এর বাইরে থাকলে আরেকটা দল, যারা বাংলাদেশের প্রধানতম দল, বাংলাদেশ আওয়ামী লীগ। দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এনসিপি এখন একই নৌকায় উঠে শাপলা তুলতেছেন শাপলার বনে। খুব মজার বিষয়। এবং এইবার যে জিনিসটা এনসিপি করলেন, যদিও তারা গিয়ে হাজির হন নাই, নিজেরা সেখানে যান নাই, কিন্তু তাদের জুলাই যোদ্ধারা একেবারে জার্সি পরে, জার্সি তো না, টি শার্ট পরে, একই কালারের একই ধরনের 4 কালার প্রিন্টেড খুব চমৎকার চমৎকার টি শার্ট পরে সেখানে গিয়ে তাদের যথারীতি তাদের যে সিগনেচার মব আছেন সেটা করলেন। কিছু জুলাই আহতকে তারা নিয়ে গিয়েছিলেন এবং বাকি অধিকাংশ লোকজনকে তারা কোথা থেকে জোগাড় করেছেন কিছু ভিডিও ক্লিপ দেখলে আপনারা টের পাবেন। এর মধ্যে একজনকে দেখলাম, সে বলছে যে আমি তো, সাংবাদিক জিজ্ঞেস করছে আপনি কোথায় পড়েন, আমি সিলেট এমসি কলেজে পড়ি। আমি নিজে কিন্তু সিলেট এমসি কলেজের ছাত্র বাই দ্য ওয়ে। এবং ওইখানে আপনি কি পড়েন বলে, আমি মাত্র মেট্রিক পাস করেছি। মেট্রিক মানে এসএসসি, সে এসএসসি পাস করেছে এমসি কলেজ থেকে। এই ধরনের বস্তি থেকে ভাড়া করা টোকাই লোকজনকে নিয়ে এসে
এই পুরো তাণ্ডবটা মবটা চালানো হয়েছে। মবও বলা যাবে না, তো প্রেশার গ্রুপ তৈরি করা হয়েছে। প্রেশার গ্রুপ তৈরি করে মাসল পাওয়ারটা দেখানোর যে সুবিধাটা হয়েছে, আলী রিয়াজকে মাপ চাইতে হয়েছে এবং শেষ সময়ে এসে বিএনপির সালাউদ্দিন সাহেবের ফেসবুক স্ট্যাটাস কপি করে, ইনফ্যাক্ট এটা একমাত্র বিএনপির সালাউদ্দিন সাহেবেরই ছিল, একটা প্রস্তাবে সংশোধন আনা হলো। যদিও এর ঠিক 24 ঘন্টা আগে এরা বড় গলায় বলেছিলেন এটা লক, তালা মারা হয়ে গেছে, এটা সিলগালা হয়ে যাচ্ছে, কেউ চাইলে পরে স্বাক্ষর করতে পারবেন। স্বাক্ষর করার অধিকার তো না, মানে যে কেউ স্বাক্ষর করতে পারবেন, কিন্তু এইটা আর পরিবর্তনের সুযোগ নাই। সেই কথায় যথারীতি এরা যেহেতু কোনো কথাই রাখতে পারেন না, 24 ঘন্টাও থাকতে পারেন নাই, তারা এটা পরিবর্তন করলেন এবং সেখানে একটা সংশোধনী নিয়ে আসলেন, যেখানের মধ্যে এক ধরনের ইনডেমনিটি দেওয়া হলো, যে যারা এই টোটাল বিভিন্ন সময়ে যত ধরনের জুলাই আগস্ট কেন্দ্রিক যত সহিংসতা হয়েছে, এই সহিংসতার জন্য কারো বিচার করা যাবে না। দুর্ভাগ্যের বিষয়, নিন্দার বিষয়, এবং খুবই অকারণে অপ্রয়োজনে এই পুরো কালিমাটা বিএনপি তার মুখের মধ্যে মেখে নিল। মানে কিছু দল আছে, বিএনপি এখন এই জায়গায় চলে গেছে যে মানে চাইলেও বুদ্ধিমানের মতো কাজ করতে পারে না। আমরা দেখলাম বিএনপির সালাউদ্দিন সাহেব প্রথমে এই কথাটা তুললেন যে বাকি যারা মারা গেছেন, আন্দোলনের বাইরে ছিলেন, তারা জাতীয় গাদ্দার, তাদের তো শাস্তি হয়েই গেছে এবং বিচার করা যাবে না। সালাউদ্দিন সাহেব ভুলে গেছেন বিএনপি এই কাজটা এর আগে করেছিল 75-এর হত্যাকাণ্ডের পরে, যেখানে বলা হয় যে জিয়াউর রহমান জড়িত ছিলেন না, আওয়ামী লীগের লোকজন নিজেদের মধ্যে জড়িত ছিল, কিছু বিপদগামী অবসরপ্রাপ্ত আর্মি অফিসার কর্নেল ফারুক রশিদের কথা বলা হয়, হুদার কথা বলা হয় যে তারা করেছিল। যদি তাই হয়ে থাকে, বিএনপির দরকার ছিল না সেটাকে ইনডেমনিটিতে নেওয়া আসা। তারপরেও সেটা একটা ওই সময়কার বাস্তবতা ছিল, কারণ বিএনপি ডাইরেক্ট বেনিফিশিয়ারি। বিএনপি একটা ইনডেমনিটি দিয়েছিল যে এই 75-এর 15ই আগস্টের হত্যাকাণ্ডের কোনো বিচার করা যাবে না। ইতিহাস সেই ইনডেমনিটিকে ছিঁড়ে ছুঁড়ে নর্দমায় ফেলে দিয়েছিল এবং সেই বিচার হয়েছে। সেটাতে তাও আমি এক ধরনের বুঝতে পারলাম যে তখন তাদের এঙ্গেজমেন্টের জায়গাটা। এইবার কেন সেদে তারা এই জায়গায় গেলেন? আপনারা একটা জিনিস খেয়াল করেন, জাতিসংঘের একটা তদন্ত দল বলেছিল যে 24 জুলাই আগস্টের যে মানুষ মারা গেছেন, 1,500 মানুষ মারা গিয়েছেন। এই 1,500 মানুষ মারা গিয়েছেন, তারা হিসাব করেছেন 15ই আগস্ট পর্যন্ত। সরকার 5 আগস্ট পর্যন্ত যারা মারা গিয়েছেন, মানে যারা আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের একটা হিসাব করেছিলেন। যথারীতি যেহেতু তারা কিছুই করতে পারে না, সেই হিসাবে গন্ডগোল ছিল। সেই শহীদদের অনেকেই ফিরে আসছেন। এখনো ফিরে আসার পরে যা এখন পর্যন্ত যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 836 জনের একটা তালিকা আছে, যারা হয় মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, বা যাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি নিশ্চিত সেটাকে যদি আরো যাচাই বাছাই করা যায়, কিছু কিছু লোক আরো হয়তো আগামীতে ফেরত আসবেন, এবং ফেরত আসার পরেও একটা সংখ্যা, একটা ভালো সংখ্যা থাকবে। ধরেন আমি তর্কের খাতিরে ধরলাম যে 800, আমরা আজকে আলোচনার খাতিরে এটাকে 800 ধরলাম, তাহলে মারা গেছে 1500, আপনি আন্দোলনে শহীদ হয়েছিলেন 800, বাকি 700 মানুষকে 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত প্রাণ দিতে হয়েছে। আমি তর্কে যেতে চাই না, আমি বিতর্কে যেতে চাই না, আমি বলতে চাই না কে মেরেছেন। কেউ না কেউ তো মেরেছেন। আন্দোলনের পক্ষে মারা গিয়েছেন, বিপক্ষে মারা গিয়েছেন, পুড়ে মেরেছেন, পাড়িয়ে মেরেছেন, বিভিন্নভাবে মেরেছেন। তাহলে দেখা যাচ্ছে যে জুলাই আগস্টের আন্দোলনে 5 আগস্ট পর্যন্ত 800 মানুষ মারা গেছেন, প্রায় সমসংখ্যক 700 মানুষ প্রায় মারা গিয়েছেন বাকি 10 দিনে। মানে এর আগের 30 দিনের হত্যার সমান হত্যা হয়েছে পরবর্তী 10 দিনে। এই হত্যাগুলোর মধ্যে নিরীহ পুলিশরা আছে, একেবারে কনস্টেবল, চাকুরির স্বার্থে যারা ছিলেন। আন্দোলনের পক্ষের অনেক লোকজন তখন মব, তাদেরকে আওয়ামী লীগ মনে করে মেরে ফেলা হয়েছে। এই ধরনের লোকজন আছেন। আপনি 800 লোকের বিচার করবেন, বাকি 700 লোকের হত্যার কোনো তদন্ত করবেন না। এত বড় একটা অবিচার বিএনপি স্বপ্রণোদিত হয়ে উৎসাহের সাথে, কৌতূহলের সাথে, আগ্রহের সাথে এটা এন্ডোর্স করে দিল কেন আমি জানি না। তাদের কি স্বার্থ, তারা কি বলতে চায়, কি বোঝাতে চায় আমি জানি না। আমি একটা কথা নিশ্চিতভাবে আজকে বলে দিতে চাই, 15 আগস্টের ইনডেমনিটি যেরকম টিকে নাই, এই ইনডেমনিটি টিকে নাই। এই গোটা 1500 মানুষ যারাই মেরে থাকুক, 1500-র মধ্যে যদি আপনি বলেন যে 800 আওয়ামী লীগ মেরেছে, বাকি 700 কারা মেরেছে সেটার হিসাব দিতে হবে। এই গোটা 1500 মানুষ যারা মারা গেছেন, 1500টা পরিবার ধ্বংস হয়েছে। আমি আহতদের কথার মধ্যে যেতেই যাচ্ছি না, শুধু নিহতের হিসাবে যদি বলি, এই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার, আপনি যদি সুস্থ মানুষ হয়ে থাকেন, সভ্য মানুষ হয়ে থাকেন, এবং এই দেশ এবং জাতিকে যদি আপনাকে
মিনিমাম সভ্যতার দিকে নিয়ে যাওয়ার কোন চেষ্টা থাকতে, তাহলে আপনাকে এই হত্যাকাণ্ডের প্রতিটির বিচার দাবি করতে হবে। বিচার কতটি হবে না হবে আমরা জানি না। এই দেশে সরকার পরিবর্তনের সাথে সাথে জেল ছেড়ে মানুষ খুনিদেরকে বের করে দেওয়া হয়, সেই ইতিহাস হয়তো আগামীতে আবারও পুনরাবৃত্তি হবে। কিন্তু বিচারের দাবিটা চালানো হচ্ছে সভ্যতার দাবি, মানবিকতার দাবি। কিন্তু আপনি 1500 জনের প্রথম 800 জনের হত্যাকাণ্ডের বা 836 জনকে আমি ধরছি 836 জনের দাবি করবেন, আর বাকি 664 জন মানুষের জীবনের কে আপনি এন্ডোর্স দিয়ে দিবেন যে মরসেম ভালো হয়েছে। এই অবিচারের দাগ বিএনপি কেন তাদের গালে মুখে নাকে মাখলো তারাই ভালো বলতে পারবে। যাই হোক, আমি সেই জায়গায় থেকে সরে মূল আলাপে চলে আসি। দেখা যাচ্ছে মাত্র রেজিস্টার্ড যে রাজনৈতিক দলগুলো আছে তাদের 35% দল এটাকে স্বাক্ষর করেছে। সো অবভিয়াসলি আমি গতকালকার আলাপে যেটা বলেছিলাম, জুলাই সনদ আসলে একটা কৌতুক ছাড়া কিছুই হবে না। ভবিষ্যতে এটা জাদুঘরে থাকবে, কলমের পাশে ওই দলিলটাও থাকবে জাদুঘরে। এবং 15ই আমাদের সালাউদ্দিন সাহেবের ফেসবুকের স্ট্যাটাস কপি করে লাস্টে দিয়ে আলেরিয়া যে মায়ের খাওয়া থেকে বাঁচছেন, সেই বাঁচাটা তিনি কতদিন রাখতে পারবেন আমি সেটা জানি না। কিন্তু মজার বিষয় হচ্ছে এই জুলাই সনদ প্রত্যাখ্যানের ক্ষেত্রে আওয়ামী লীগ এবং এনসিপি একই জায়গায় এসে দাঁড়ালো। দেখে দর্শক হিসাবে আমার খুবই মজা লাগছে। তারা দুই দলে এটা বিরোধিতা করছে, হ্যাঁ যার যার এজেন্ডা থেকে করছে সেটা ঠিক আছে। এবং নাহিদ ইসলাম খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে কিছু বেইমান রাজনৈতিক দল, বেইমান না বোধহয় প্রতারক বলেছেন, কথা একই ভাই। মানে বেইমানরা আপনি সুগার কোটেড করে প্রতারক বলেন বা আরো যাই বলেন, বাকি থেকে মানে যারা স্বাক্ষর করেছেন নাহিদ ইসলাম তাদেরকে বেইমান বলেছেন, আওয়ামী লীগ এদেরকে বেইমান বলে, সেই বিএনপি জামাত এবং তাদের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে এই জায়গায় দেখা যাচ্ছে তারা দুই দলই একসাথে আছেন। এর বাইরে অবশ্য স্বাক্ষর করেন নাই আরেকটা মজার গ্রুপ আছেন। এটা ওই বিয়ে বাড়ির উদাহরণ দিই। বিয়ে বাড়িতে দেখবেন এক ধরনের খালু এবং ফুফা থাকে, রাগ করে সারাদিন খায় না, চলে যায়, নো ওয়ান কেয়ারস, থাকে না যে গুরুত্ব নাই, কিন্তু ও মনে করে খুব গুরুত্ব। সেটা হলো আমাদের সিপিবি, এবং তার সাথে আবার 2-3টা জাসদ বাসদ আছে। জাসদ বাসদ অনেকগুলা, কিন্তু মানে আপনি যদি শাহবাগ থেকে হেঁটে হেঁটে প্রেস ক্লাব বা পল্টন পর্যন্ত যান, 0 পয়েন্ট পর্যন্ত গেলে তো আরো ভালো, আপনি ডাইরে ভাই অনেকগুলো জাসদ বাসদ পাবেন, এক একটা আলাদা দল। সো আমি ওইখানের মধ্যে যাচ্ছি না, জাসদ বাসদ কতটা যাচ্ছে না। সিপিবি এখন পর্যন্ত একটা আছে, এবং যথারীতি তারা সরকার পক্ষে থাকে বলে তাদের বিরুদ্ধে যে অভিযোগটা আছে। এর আগে তারা আওয়ামী লীগ যখন ছিল, অনেকে বলে থাকেন তারা প্রো আওয়ামী লীগ ছিল সিপিবি, যদিও আমি ব্যক্তিগতভাবে সেটা বিশ্বাস করি না। বিশ্বাস না করার অনেক কারণ আছে, সিপিবি নিয়ে অন্য সময় আলাপ করব। কিন্তু প্রো আওয়ামী লীগ ছিল, এখন তারা কাউন্সিল করে আবার তারা প্রো সরকার পক্ষ হয়েছেন। মানে এখন যারা আছেন তারা আবার ডক্টর ইউনূসের ভক্ত নেতৃবৃন্দ এসেছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা স্বাক্ষর করেন নাই। তো এরা কেন স্বাক্ষর করলেন, এটা খুব মজার বিষয়। তারা স্বাক্ষর করলেন না এখানে নাকি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের যথাযথ অবদান এই সনদের মধ্যে লেখা হয়নি। জিনিসটা হলো কি, একটা লোক ডিভোর্স হয়েছে ভাই, সে ডিভোর্স করে ফেলেছে আগের বউকে, করে সে এসে নতুন করে বিয়ের পিড়িতে বসছে, আপনারা দাওয়াত দিছে, আপনি পান চিনিতে গেছেন, গায়ে হলুদে গেছেন, মেহেন্দি মাখাতে গেছেন, সঙ্গীতে গিয়েছেন, নৃত্যে গিয়েছেন, রং খেলায় গিয়েছেন, মানে 7-8টা প্রোগ্রাম বিয়েতে আজকাল হয় না বড় লোকদের, সবগুলাতে গেছেন। এখন বিয়ের দিন এসে বলছেন কাবির নামায় লেখছে লোকটা ডিভোর্স, মানলাম, তা আগের বউয়ের নামটা কাবির নামে লেখলেন না কেন? এই পুরো জিনিসটাই করা হচ্ছে মুক্তিযুদ্ধ 71-কে রিসেট বাটনে সিবি দিয়ে মুছা বালানোর জন্য। আপনারা ওই যে বললাম সব গায়ে হলুদ খায় আইসা, পান চিনি খায় আইসা, মেহেন্দি মন্দি সব মাইখে আইসা, এখন আপনার বিয়ের দিন কইতেছেন যে মুক্তিযুদ্ধে যথেষ্ট পরিমাণ লেখা হয় নাই। আসতে কোন ঘোড়ায় হাসবো, আজকাল অবশ্য ঘোড়ায় এমনিতেই হাসতে থাকে, নতুন করে আর কি হাসবে। যাই হোক, আপনাদের নিয়ে কথা বলে আমি দর্শকদের এমবি নষ্ট করতে চাই না। প্রিয় দর্শক, খুব ইন্টারেস্টিং জায়গার মধ্যে আমরা আছি। এখন এনসিপি আগামীতে কি করে, তারা কি রাজনীতিতে প্রবলভাবে ফিরে আসবে, নাকি জুলাই সনদের যে বৃষ্টি পানিতে যে ধুয়ে দিয়ে সবকিছু চলে গেল তার সাথে এনসিপির রাজনীতিও এখানে চলে যাবে, তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে? এটা দেখতে আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। ততক্ষণ পর্যন্ত রেগুলার আসুন আমি আপনি সকলে মিলে আড্ডা, আলাপ, গল্প চালিয়ে যাই।
এবং দেখতে থাকি ইন্টারেস্টিং, এবং এই ইন্টারেস্টিং জিনিসটা আরো বাড়বে। আলী রিয়াজ মাত্র মাপ চাওয়া শুরু করেছেন, আমি অধীর আগ্রহে বসে আছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্পষ্টতই সীমা লঙ্ঘন করেছে। প্রথমবারের মতো ডক্টর ইউনূসের সঙ্গে তারা একেবারে একটা সরাসরি বেয়াদবি করে ফেলেছে। ডক্টর ইউনূস যে আলী রিয়াজের দরবার বসিয়ে দিয়েছিলেন ঐকমত্য কমিশনের নামে ঐতিহাসিক জুলাই সনদ প্রণয়নের জন্য, সেখানে শেষ পর্যন্ত স্বাক্ষর করে নাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির সরাসরি অ্যাসাইনমেন্ট ছিল ক্রমাগতভাবে বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী রাগ ক্রোধটাকে বজায় রাখা এবং সেটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাতে বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে পুলিশ, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি সংবাদ মাধ্যম সর্বত্র আসলে বিএনপি এবং জামায়াতের পছন্দের ব্যক্তিদের পদায়ন করা যায় এবং সেই পদায়নে মানে ধরেন চিফ জাস্টিস পর্যন্ত ডেডলাইন দিয়ে মব সৃষ্টি করে একজনকে নামিয়ে সাথে সাথে আরেকজনকে বসিয়ে দেওয়া যায়। কিন্তু যেন মনে হয় এগুলো সবই বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে হচ্ছে। এমন একটা পরিস্থিতিতে এই সব যথেচ্ছাচার করতে গিয়ে এই যে হাসনাতকে, সার্জিসকে এতবার বাড়তে দেওয়া হলো, সারা বাংলাদেশের জেলা শহরগুলোতে এক একজন সমন্বয়ক দখলে রাখলেন এক এক রকম ব্যবসা, থানাগুলো, সরকারি অফিসগুলোতে রীতিমতো 1 বছরের বেশি সময় ধরে সমন্বয়কারীরা অফিস করছেন এবং চাঁদা তুলছেন পদ পদায়ন থেকে শুরু করে সরকারি সব কাজের। এই যথেচ্ছাচারের তাদেরকে সুযোগটা দিয়ে রেখেছিলেন ডক্টর ইউনূস, যাতে এরা মূলত এই ইউনূস সরকারের একটা পেটোয়া বাহিনী হিসেবে কাজ করে এবং ত্রাসের রাজত্ব বজায় রেখে এই সরকারের থাকাটা যে কত জরুরি সেটা মানুষের মনে এক রকমের মানে নিশ্চিত করে তোলে। কিন্তু এটা কি করলো জাতীয় নাগরিক পার্টি এমন একটা সময়ে? দেখেন, ডক্টর ইউনূসের আশীর্বাদের হাত যে তাদের ওপর থেকে উঠে গেছে, কয়েক দফা আমি আপনাদের এটা স্মরণ করিয়েছি যে দেখেন নিউ ইয়র্কে নিয়ে আক্তার হোসেনকে যে ডিম খাইয়ে আনলেন, এই যে সার্জিস গলা ফুলিয়ে ফুলিয়ে যতই বলছে যে শাপলা ছাড়া আমরা নির্বাচনে যাব না, তবু যে নির্বাচন কমিশন কিছুতেই তাদেরকে শাপলা দিচ্ছে না, এসব কোনো ইঙ্গিতে এই হাসনাত, সার্জিস, নাহিদ ইসলামরা সম্ভবত বুঝতে পারছেন না যে তাদের দিন ফুরিয়েছে। কথা শুনে তাদের টিকে থাকা উচিত ছিল। ওই যে জামাত বিএনপির সঙ্গে যে তারা এক সারিতে বসতে পারছিল, হ্যাঁ, মানে নিবন্ধন নাই, দলের নাম নাই, এক এক সময় এক এক নেতা দেখলে বোঝা যায় না কোনটা এনসিপির নেতা, এমন অবস্থায় দলটা যে জামাত বিএনপির সঙ্গে পাল্লা দিয়ে টিকেছিল, এই বাস্তবতাটা ধরে রাখতেও যে তাদের ইউনূসের কথায় ওঠা বসা উচিত, এটা একেবারে বিস্মৃত হয়েছে দলটা। তরুণ দল, এর মধ্যে তারা অনেক গোপন কথা জানে, মানে কোন দল কি করছে, কোন উপদেষ্টা কি করছেন, এমনকি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের কে কোথায় সেফ এক্সিট চাচ্ছেন, কে কোন পদ পদায়নে কত টাকা খেয়েছেন, কিভাবে সেই টাকার ভাগবাটোয়ারা হয়, এই সব রহস্য যেহেতু এই এত অল্প বয়সে তারা জেনে গেছেন একেবারে ক্ষমতার শীর্ষ পর্যায়ে আরোহণ করবার কারণে, সে কারণে এই ছেলেদের মাথাটা খারাপ হয়ে গেছে। তারা জুলাই সনদে স্বাক্ষর না করে তারা যে কত বিপ্লবী সেটা আবার স্মরণ করিয়ে দিতে চেয়েছে। কিন্তু এর ফলাফল কয়েকটি হতে পারে, এটা নিয়েই আলোচনা করতে চাই। দেখেন, ডক্টর ইউনূস অত্যন্ত প্রতিশোধ পরায়ণ মানুষ এবং তিনি ব্যক্তিকেন্দ্রিক মানুষ। তিনি যাদেরকে নিয়োগকর্তা বলে মাথায় তুলেছেন, দেখেন জুলাই সনদের অনুষ্ঠানে একবার তিনি বলেন নাই যে তিনি আশা করেন যে পরবর্তীতে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় জুলাই সনদ যে স্বাক্ষর করতে আজকে তার নিয়োগকর্তারা, জুলাই আন্দোলনের ছাত্র নেতারা যে উপস্থিত হন নাই, তারাও নিশ্চয়ই রাজি হবেন এবং তারাও এই সনদের শরিক হবেন, এমন কোনো আশাবাদ তিনি ব্যক্ত করেন নাই। একবারও এই জাতীয় নাগরিক পার্টির বা জুলাই আন্দোলনের ছাত্র নেতা এই নাহিদ, হাসনাত, সার্জিসদের কথা তিনি উল্লেখ করেন নাই। দেখেন, ডক্টর ইউনূস একটা শিক্ষা দেবেন ভালো মতো, হয় আগামী 15 দিন নাকি আরো ঐকমত্য কমিশন চলবে, এই 15 দিনের মধ্যে নাহিদ, হাসনাত, সার্জিসদেরকে মাথা নিচু করে এই জুলাই সনদে স্বাক্ষর করে ফেলতে হবে, নইলে
অনেকগুলো ঘটনা ঘটতে পারে। দেখেন, সেফ এক্সিটের কথাটা অনেক দিন থেকে আলোচনা হচ্ছে, তার মানে কিন্তু একরকমের দর কষাকষি চলছে, উপদেষ্টারা আগে যাবেন না এই নেতারা আগে যাবেন এসব নিয়ে, এবং যে কোনো সময় যাওয়ার প্রয়োজন হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলাপ চলছে। তো হতে পারে যে এই নেতাদের অনেককে সেফ এক্সিট নিয়ে খুব শিগগিরই চলে যেতে দেখা যাবে, মানে উধাও হয়ে যাবেন তারা। এবং উধাও কিন্তু দুই প্রক্রিয়ায় হওয়া সম্ভব। উধাও হওয়া সম্ভব যদি কোনো বিশেষ বাহিনী, কোনো সরকারি বাহিনী এদের কাউকে কাউকে উঠিয়ে নেন, সেটা যেমন সম্ভব, এদের হেফাজতে রাখাও সম্ভব। দেখেন, ডিজিএফআই, সেনা গোয়েন্দা সংস্থা শেখ হাসিনার আমলে কি কি করেছে, কাকে কাকে তুলে নিয়ে গেছে, এসব নিয়ে অনেক আলাপ হচ্ছে বটে, কিন্তু ভুলে যাবেন না সামরিক গোয়েন্দা সংস্থাকে প্রধান উপদেষ্টার দফতর থেকে আলাদা করে, মানে রাজনৈতিক প্রভাব মুক্ত করার উদ্দেশ্যে আলাদা করে এখনো কিন্তু সেনা প্রধানের হেফাজতে দেওয়া হয় নাই, মানে সেনা প্রধানের তত্ত্বাবধানে দেওয়া হয় নাই। এই ইউনূস সরকার, মানে ডক্টর ইউনূসের সরকার প্রধানের তত্ত্বাবধানেই আছে, সরকার প্রধানের নিয়ন্ত্রণেই আছে সামরিক গোয়েন্দা সংস্থা। ওই যে আপনাদের মনে পড়ে কবে থেকে জাতীয় নাগরিক পার্টির নানা রকম খবরাখবর বেরোতে থাকলো, সারোয়ার তুষার কাকে ফোন করে কি প্রস্তাব দিচ্ছেন, কে কোথায় টাকা খাচ্ছেন, কার টাকা বিটকয়েনের মাধ্যমে যাচ্ছে, কে কখন কি গাড়ি চড়ছেন, এই সব খবরাখবর যে বের হতে শুরু করলো। হাসনাত সার্জিস তো অনেক দফা রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে বক্তৃতা দিয়ে বলেছেন যে সেনা গোয়েন্দা সংস্থা তাদের পেছনে যে লেগে আছে তারা সেটা বুঝতে পারেন। এখন হতে পারে ব্যাপক কেলেঙ্কারির খবর এই নেতাদের বেরিয়ে আসবে। আরেকটা হতে পারে, দেখেন, এই নেতাদের কাউকে কাউকে কি করতে হবে আগামীতে, কি বলতে হবে আগামীতে, সেটার নির্দেশনা আসতে পারে এরকম কোনো শক্তিশালী জায়গা থেকে, এক রকমের ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে। আবার দেখেন, এই নাহিদ আসিফ কিন্তু সেই জুলাই আগস্ট আন্দোলনের সময় ডিজিএফআই এর তত্ত্বাবধানে ছিলেন, সে কথা রীতিমতো সেই আন্দোলনের অত্যন্ত ঘনিষ্ঠ জন সাংবাদিক জুলকারনাইন সায়ের প্রকাশ করেছিলেন যে যখন মানে এই ছাত্রনেতারা হারুনের অত্যাচারে, মানে ডিবি হারুনের হেফাজতে গিয়ে অত্যাচারিত হচ্ছে, তাদেরকে আটক করে নির্যাতন করা হচ্ছে, এমন কথা ছড়িয়ে পড়েছে, তখন এদের কেউ কেউ ডিজিএফআই এর হেফাজতে বসে রীতিমতো পোলাও বিরিয়ানি খাচ্ছিলেন আর ডিজিএফআই এর গাড়িতে করে সারা ঢাকা শহর পরিদর্শন করছিলেন। কাজেই সামরিক গোয়েন্দা সংস্থার দ্বারস্থ কিভাবে হতে হয়, তাকে কিভাবে নিজেদের পক্ষে ব্যবহার করতে হয়, বিপক্ষে চলে গেলে তাকে কিভাবে পক্ষে আনতে হয়, এই সব বিষয়গুলোও কিন্তু এই তরুণরা বোঝেন। এবং এক্ষেত্রে এখন তাদেরকে কোনো একটা শক্তিশালী পক্ষের আশ্রয় নিতেই হবে, না হলে ডক্টর ইউনূসের আমলে হঠাৎ করে আমি এখন এটা দেখলেও খুব অবাক হব না যদি তারা আগামী 15 দিনের মধ্যে সই না করে যে এদের কোনো নেতা যদি বড় ধরনের কোনো অর্থ কেলেঙ্কারি, বড় ধরনের কোনো চাঁদাবাজি এসবে ফেসে যান। মনে করে দেখেন তো, গুলশানে যেই চাঁদার ঘটনাটা একেবারে সিসিটিভি ফুটেজ সহ ধরা পড়লো, পুলিশ নিয়ে গিয়ে তারা চাঁদাবাজি করছিলেন, সেদিন দ্বিতীয় দফার চাঁদাবাজি, আসিফ মাহমুদ সজীব ভুইয়া পুরো বিষয়টা দেখভাল করে গেছেন। এরপর যে ভিডিও রেকর্ডিং বের হলো, সেদিনই চাঁদাবাজির খবর বেরিয়ে পড়লো, গ্রেফতার হলো। এই পুরো বিষয়টা সাজালো কারা? এমন একটা কোনো কেলেঙ্কারিতে এদের কোনো বড় নেতা পড়ে যাবেন, আর না হলে সামরিক বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত জোর গলায় কথা বলা এই নাহিদ ইসলাম, হাসনাত সার্জিসদের আমরা আগামী কিছুদিনের মধ্যে সেনাবাহিনীর বন্ধু হয়ে উঠতে দেখতে পারি। কারণ ওটাও তো ভুলে যাওয়া যায় না, এই ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত সেনা সদর দফতরে গিয়ে কথা বলতেন তারা, এবং ওয়াকারুজ্জামান তাদেরকে পুত্রবৎ দেখতেন। কাজেই ইউনূসের রোষের হাত থেকে বাঁচতে এখন তাদেরকে নিশ্চিতভাবে কোনো একটা শক্তিশালী পক্ষের আশ্রয় নিতে হবে। এই এনসিপি কে আসলে খুব জোরে সোরে শক্তিশালী পক্ষ হয়ে উঠতে দিতে চায় না, এমনকি বিদেশি বন্ধুরাও। ডক্টর ইউনূসের বিদেশি বসেরা এই এনসিপি কে আর বেশি পছন্দ না করার কারণেই কিন্তু ইউনূস তার আশীর্বাদের হাতটা এদের মাথা থেকে তুলে নিয়েছেন। কারণ বিদেশিদের কথা হচ্ছে যে এই ছেলেরা এত মববাজি করেছে, এত ডিস্ট্রাকশন, এত ধ্বংস করেছে, এত আগুন লুটতরাজ করেছে যে এদেরকে একটা আদর্শ তরুণ নেতা হিসেবে দেখা যাচ্ছে না। এদের মধ্য থেকে বরং কয়েকজনকে নিয়ে এসে বিপ্লবের প্রতিনিধি হিসেবে বিএনপির নমিনেশন দিয়ে নির্বাচনে জিতিয়ে আনা হোক। দেখেন, ওই উদ্দেশ্য নিয়ে কিন্তু
এই এনসিপির ভেতরে আগমন, মানে বিদেশি বন্ধুদের দূত হয়ে আগমন, এসব নিয়ে তো আগে আলোচনা করেছি, তাসনিম জারার। এবং জুলাই ঘোষণাপত্রের দিনে কি হলো, জুলাই ঘোষণাপত্রের দিনেও কিন্তু মানে 5ই আগস্টে যেদিন আরেক মানে সার্কাস করতে সংসদ ভবনের সামনে দাঁড়ালেন ডক্টর ইউনূস, সেদিনও কিন্তু নাহিদ আক্তার দাঁড়িয়েছিলেন ডক্টর ইউনূসের পাশে গিয়ে, কিন্তু তাসনিম জারা, হাসনাত, সার্জিস তারা চলে গেলেন কক্সবাজারে। এবং সেদিনই আমি আপনাদের বলেছিলাম এটা হচ্ছে সুস্পষ্ট ইঙ্গিত যে এরা আসলে জাতীয় নাগরিক পার্টির ছায়াতলে থাকবেন না। এবং বিএনপি যেভাবে ওই খবর ছড়ালো যে মনে হয় পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজারে গেছে, তা থেকে আমি তখন এটা আপনাদের নিশ্চিত করে বলেছিলাম যে বিএনপির তরফেই আসলে এদের একটা দলকে মনোনয়ন দেওয়ার কথা হচ্ছে। বিএনপির সঙ্গে এদের যে দর কষাকষি চলছে, এরা যে জাতীয় নাগরিক পার্টি অভিমুখী নয়, ইউনূসের অনুগতও নয়, এটা বোঝাতেই সেই কক্সবাজার নাটক সাজানো হয়েছিল। কাজেই এই সময়টায় এই যে জাতীয় নাগরিক পার্টি সনদ সই করলো না, এই নাটকটা তারা কিভাবে সামাল দেবে, তারা যেমন কৌশল ঠিক করে রেখেছে, নিশ্চিত থাকুন ইউনূস সাহেবও একেবারে ঠিক করে রেখেছেন তিনি কিভাবে এর প্রতিশোধ নেবেন। আর না হলে তিনি জানেন এই আগামী কয়েকদিনের মধ্যে, 15 দিনের মধ্যে কিভাবে এদেরকে এই সনদ সই করিয়ে নেওয়া যায়। কারণ আসলে এনসিপি দলটা টিকে যে নির্বাচন পর্যন্ত থাকতে পারবে না। দেখেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম এরা যে বিএনপি থেকে নির্বাচন করবে সেটা কিন্তু একরকম পরিষ্কার। মাহফুজ আলমের বাবা বিএনপি করেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সংবাদ মাধ্যমকে বলেছেন যে জাতীয় নাগরিক পার্টি থেকেই তিনি নির্বাচন করবেন, এমন কোনো কথা নাই। কাজে এখন বরং এই এনসিপির কজন নেতাকে টিকিয়ে এনে বিপ্লবের মুখপাত্র হিসেবে সামনে দাঁড় করালেই জুলাইটাকে বাঁচিয়ে রাখা যাবে বলে বিএনপি, জামাত এবং ইউনূস মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কারণ জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে জুলাইয়ের কৃতিত্ব, জুলাইয়ের ওনারশিপ মানে জুলাই কার, এই সব কিছু মালিকানা, এই নিয়ন্ত্রণ, এই সব কিছু এখন বিএনপি, জামাত আর ইউনূসের ঘরে চলে এসেছে। জাতীয় নাগরিক পার্টিকে ছাড়া এই সনদ সই হয়ে যাওয়ার ফলে জাতীয় নাগরিক পার্টি আরো অনেক অনেক দূরে ছিটকে পড়েছে। যেই ছিটকে পড়ার তাদের শুরু হয়েছে সেই জুলাই পদযাত্রায় লোক জমাতে না পারার পর থেকে। এতদিন যার যার দয়ায় জাতীয় নাগরিক পার্টি টিকে ছিল তাদের সকলের সাথে তার শত্রুতা হয়েছে, আর সবশেষে সে কিনা সবচেয়ে বড় বেয়াদবিটা করে বসেছে তাদের সর্বাধিনায়ক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূসের দুই ঘাড়ে যখন বিএনপি আর জামাতের মতো শক্তিশালী দুই বন্ধু আছে, তখন তার এনসিপির দিকে ফিরে তাকানোরও প্রয়োজন হবে না। আগামী কিছুদিনে দেখতে হবে এনসিপি কাদের মাধ্যমে এই পরিস্থিতি সামাল দিয়ে টিকে যেতে পারে। পুরো এনসিপি না হলেও কয়েকজন নেতা কিভাবে টিকে যেতে পারেন সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে ইউনূস সেহেন ইউনূসের পক্ষে, এমনকি এই হাসনাত, সার্জিস, নাহিদদেরকে তিনি ক্ষমতায় থাকতে থাকতেই জেলের ভাত খাওয়ানোর ভয় দেখানোটাও খুব অস্বাভাবিক কিছু হবে না।